শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবক, আমার সহকর্মীবৃন্দ, সবাইকে কিশোরগঞ্জ অনলাইনের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে কিশোরগঞ্জ অনলাইনের স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমি রাহাতারা ইসলাম, সহকারী শিক্ষক, নাজরুল ইসলাম কলেজিয়েট স্কুল, বাজিতপুর, কিশোরগঞ্জ। আজ তোমাদের অষ্টম শ্রেণীর একটি বাংলা পাঠ নিয়ে এসেছি। প্রতি সপ্তাহে ধারাবাহিকতায় আমাদেরকে গত ক্লাসে ছিল আমাদের কবিতা অষ্টম শ্রেণী নারী। আর আজকে এখন ছবিগুলো দেখে তোমরা একটু চিন্তা করো যে এই ছবিগুলোতে আমরা কি দেখা যাচ্ছে। কি তোমরা দেখতে পাচ্ছ? বলো তো, প্রথম ছবিটা এটা কি? নকশি কাঁথা, তারপর হাত পাখা, ঠিক বলেছো। তারপর মাটির তৈরি কাপ, তারপর বেতের তৈরি কিছু জিনিস। এই যে আমরা বিভিন্ন দ্রব্যাদি দেখছি, যে নকশি কাঁথা, হাত পাখা, বেতের তৈরি জিনিস, মাটির তৈরি কাপ, এগুলো কোন ধরনের শিল্প? এগুলো তো একটা শিল্প, তাই না? আচ্ছা, এগুলো কোন ধরনের শিল্প? তোমাদের কি মনে হয় এগুলো কোন ধরনের শিল্প? ঠিক বলেছ, লোকশিল্প। আজকে আজকের পাঠ আমাদের লোকশিল্প কামরুল হাসান লিখেছেন। কামরুল হাসান আমাদের লোকশিল্প। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা যা অর্জন করতে পারবে, লেখক পরিচিতি উল্লেখ করতে পারবে, নির্বাচিত অংশটুকু শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে, নতুন শব্দগুলোর অর্থসহ বাক্য ও অনুচ্ছেদ গঠন করতে পারবে। বাংলাদেশি লোকশিল্পে মসলিন, জামদানি, খাদি, আদি বস্ত্র ইত্যাদি বস্ত্র সম্পর্কে বর্ণনা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে এখন লেখক পরিচিতি, কামরুল হাসানের লেখক পরিচিতিটা একটু জেনে নিই। আমাদের সাহিত্য কণিকা বইটি সবাই 43 পৃষ্ঠা বের করি। লেখক কামরুল হাসানের জন্ম 1921 খ্রিস্টাব্দে। কোথায়? কলকাতা। তার পেশা ছিল, তিনি অধ্যাপনা করতেন ঢাকার চারু ও কারুকলা ইনস্টিটিউটে। তিনি অধ্যাপনা করতেন। তিনি খ্যাতিমান শিল্পী ছিলেন। তার উল্লেখযোগ্য একটি গ্রন্থ বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা। তিনি মৃত্যুবরণ করেন 1988 খ্রিস্টাব্দের 21 ফেব্রুয়ারি ঢাকায়। তিনি জন্মগ্রহণ করেছেন কলকাতায়, মৃত্যুবরণ করেন ঢাকায়। তাহলে শিক্ষার্থীরা, আমরা কি কিছুক্ষণের জন্য এই যে আমি লেখক পরিচিতিটা আমরা পড়লাম, তার জন্ম কোথায়, মৃত্যু কখন, কোন সনে, তারপর তার উল্লেখযোগ্য একটি গ্রন্থ, তার পেশা, এই সম্পর্কে আমরা যে যা জানো, যে যা বুঝলে, যে যা দেখলে, সেটাই একটু লেখো, 2 লাইন, বেশি না। হ্যাঁ, চেষ্টা করো। এটা তোমাদের নিজস্ব কাজ, করলে আমাদের পড়াটা হয়ে গেল। কি করেছো? ওকে, থ্যাঙ্কস। তাহলে আমাদের লোকশিল্প, এটা আদর্শ পাঠ আমি করব, তারপর তোমরা সরব পাঠ করবে। তাহলে আমরা এখন একটু 42 পৃষ্ঠায় যাই। এখানে আমাদের লোকশিল্প গ্রন্থটির
পাঠ পরিচিতিটা একটু জেনে নিই। আমাদের লোকশিল্প প্রবন্ধটি আমাদের লোককৃষ্টি গ্রন্থ থেকে গৃহীত হয়েছে। লেখক এই প্রবন্ধে বাংলাদেশের লোকশিল্প ও লোক ঐতিহ্যের বর্ণনা দিয়েছেন। মানে আমাদের বাংলাদেশের যে লোকশিল্প ছিল আছে বা লোক ঐতিহ্যের যে বর্ণনাটা আমরা এই গল্প গ্রন্থটিতে পাই, সেটা অন্য কোথাও প্রকাশ করা সম্ভব না। এই বর্ণনায় লোকশিল্পের প্রতি তার গভীর মমত্ববোধের একটি পরিচয় পাওয়া যায়। আমাদের নিত্য ব্যবহার্য অধিকাংশ জিনিসই এই কুটির শিল্পের উপর নির্ভরশীল। আমরা সচরাচর যে জিনিসগুলি ব্যবহার করি তার বেশিরভাগই কুটির শিল্পের উপর নির্ভরশীল। শিল্পগুণ বিচারে এ ধরনের শিল্পকে লোকশিল্পের মধ্যে গণ্য করা যেতে পারে। পূর্বে আমাদের দেশে যে সমস্ত লোকশিল্পের দ্রব্য তৈরি হতো তার অনেকগুলি অত্যন্ত উচ্চমানের ছিল। ঢাকাই মসলিন তার অন্যতম। ঢাকাই মসলিন অধুনা বিলুপ্ত হলেও ঢাকায় জামদানি শাড়ি অনেকাংশে সে স্থান অধিকার করেছে। বর্তমানে জামদানি শাড়ি দেশ বিদেশে পরিচিত এবং আমাদের গর্বের বস্তু, এটা আমরা সবাই জানি, তাই না? নকশি কাঁথা আমাদের একটি গ্রামীণ লোকশিল্প। এই শিল্প আজ লুপ্ত প্রায় হলেও এর কিছু কিছু নমুনা পাওয়া যায়। আপন পরিবেশ থেকে মেয়েরা তাদের মনের মতো করে কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন। কাঁথার প্রতিটি সূচের কোণের মধ্যে লুকিয়ে আছে এক একটি পরিবারের কাহিনী, তাদের পরিবেশ, তাদের জীবনগাথা। আমাদের দেশের কুমোর পাড়ার শিল্পীরা বিভিন্ন ধরনের তৈজসপত্র ছাড়াও পোড়ামাটি দিয়ে নানা প্রকার শৌখিন দ্রব্য তৈরি করে থাকে। নানা প্রকার পুতুল, মূর্তি ও আধুনিক রুচির ফুলদানি, ছাইদানি, চায়ের সেট ইত্যাদি তারা গড়ে থাকে। খুলনা শীতল পাটি সকলের কাছেই পরিচিত। আমাদের দেশের এই যে লোকশিল্প তার সংরক্ষণের দায়িত্ব আমাদের সকলের। লোকশিল্পের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরতে পারি। এটা কিন্তু সত্যি কথা। আমরা লোকশিল্পের মাধ্যমে আমাদের ঐতিহ্য, আমাদের দেশের বাংলাদেশের যে ঐতিহ্যটা আছে তা বিশ্বের কাছে তুলে ধরতে পারি। তা আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমি তো এখন আদর্শ পাঠ করলাম, এখন কিছুক্ষণের জন্য তোমরা একটু সরব পাঠটা করে নাও নিজেরা। তাহলে তোমাদের এটা পাঠ পরিচিতিটা জানা হয়ে গেল। সৃজনশীল প্রশ্ন যেখান থেকে দিতে পারবো এবং অবজেক্টিভের জন্য আমাদের কাজে লাগবে। কি সরব পাঠ করা শেষ? ওকে, তাহলে এখানে একটা ভিডিও আছে, আমরা একটু ভিডিওটা দেখি যে আমরা যা পড়লাম তাই ভিডিও থেকে আমরা কিছু অর্জন করতে পারি কিনা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু খাদ্যশস্যের পরেই বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে যে জিনিসটি অতি নিবিড়ভাবে জড়িয়ে আছে তা হলো এখানকার কুটির শিল্প। একসময়ে ঘর গৃহস্থের নিত্য ব্যবহারে প্রায় সব পণ্যই এদেশের গ্রামের কুটিরে তৈরি হতো। আজও অনেক কিছুই হয়। এগুলো কুটির শিল্পের মাধ্যমে তৈরি হলেও শিল্পগুণ বিচারে এ ধরনের সামগ্রী লোকশিল্পের মধ্যে গণ্য। আমাদের দেশের বিভিন্ন লোকশিল্পের কতগুলো একসময়ে এমন উচ্চমানের ছিল যে আজও আমরা সেসব জিনিসের কথা স্মরণ করে গর্ববোধ করি। প্রথমে বলতে হয় ঢাকাই মসলিনের কথা। ঢাকা শহরের অদূরে ডেমরা এলাকার তাঁতিদের এ অমূল্য সৃষ্টি এককালে দুনিয়া জুড়ে তুলেছিল প্রবল আলোড়ন। ঢাকার মসলিন তৎকালীন মোগল বাদশাহদের বিলাসের বস্তু ছিল। মসলিন কাপড় এত সূক্ষ্ম সুতা দিয়ে বোনা হতো যে ছোট্ট একটি আংটির ভেতর দিয়ে অনায়াসে কয়েকশো গজ মসলিন কাপড়
প্রবেশ করিয়ে দেওয়া সম্ভব ছিল। শুধু কারিগরি দক্ষতায় নয়, এ ধরনের কাপড় বুনবার জন্য শিল্পী মন থাকাও প্রয়োজন। আজ সেই মসলিন নেই, তবে মসলিন যারা বুনতো তাদের বংশধররা যুগ যুগ ধরে এই শিল্পধারা বহন করে আসছে বলে জামদানি শাড়ি আমরা আজও দেখতে পাই। বর্তমান যুগে জামদানি শাড়ি দেশে বিদেশে শুধু পরিচিতই নয়, গর্বের বস্তুও। এমনি আরেকটি গ্রামীণ লোকশিল্প আজ লুপ্ত প্রায় হলেও কিছু কিছু নমুনা পাওয়া যায়। এটি হলো নকশি কাঁথা। একসময় বাংলাদেশের গ্রামে গ্রামে এই নকশি কাঁথা তৈরির রেওয়াজ ছিল। এক একটি সাধারণ আকারের নকশি কাঁথা সেলাই করতেও কমপক্ষে 6 মাস লাগত। বর্ষাকালে যখন চারিদিকে পানি থই থই করে, ঘর থেকে বের হওয়া যায় না, এমন মৌসুমী ছিল নকশি কাঁথা সেলাইয়ের উপযুক্ত সময়। মেয়েরা সংসারের কাজ সাঙ্গ করে দুপুরের খাওয়া দাওয়া সেরে পাটি বিছিয়ে পানের বাটাটি পাশে নিয়ে পা মেলে বসতেন এ বিচিত্র নকশা তোলা কাঁথা সেলাই করতে। পড়শিরাও সুযোগ পেলে আসতো গল্প করতে। আপন পরিবেশ থেকেই মেয়েরা তাদের মনের মতো করে কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন। এমনি এক একটি কাঁথা সেলাই কত গল্প, কত হাসি, কত কান্নার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা চমৎকার ভিডিও দেখলাম। ভিডিওটিতে কিন্তু আমরা আমাদের লোকশিল্প গ্রন্থটি পুরো অনেকাংশে আমাদের পাঠ পরিচিতির সাথে মিলে গিয়েছে, তবে কিছু কিছু কথা নতুনত্ব পেয়েছি। যেটা হলো যে একটি নকশি কাঁথা তৈরি করতে কমপক্ষে 6 মাসেরও বেশি সময় লাগতো। এটা কিন্তু আমাদের নৈতিক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এসো আমরা শব্দার্থসমূহ শিখে নেই। 41 পৃষ্ঠা বের করো। নিবিড়, ঘনিষ্ঠ। নিবিড় শব্দের অর্থ ঘনিষ্ঠ। পণ্য, বিক্রি করা যায় এমন জিনিস। যেটা বিক্রি করা যায় এমন জিনিসকে আমরা পণ্য বলি। লোকশিল্প, দেশি জিনিস দিয়ে দেশের মানুষের হাতের তৈরি শিল্পজাত দ্রব্য। এটা কিন্তু আমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে লোকশিল্পটা কি, আমরা শব্দার্থের মধ্যে এটা জেনে নিতে পারি যে দেশি জিনিস দিয়ে দেশের মানুষের হাতের তৈরি যে শিল্প সেটাকে লোকশিল্প বলে। এটা অবশ্যই আমাদের দেশের মানুষ তৈরি করবে এবং দেশের মানুষের হাতের তৈরি হতে হবে এবং দেশি জিনিস দিয়ে, সেটাই আমাদের লোকশিল্প দ্রব্য। দক্ষতা, নিপুণতা। তো এর সাথে আরও কিছু শব্দ আছে। লুপ্তপ্রায়, লোপ পেতে বসেছে এমন, রেওয়াজ, রীতি, পদ্ধতি, ধরন, অনুপ্রেরণা, উৎসাহ, উদ্দীপনা, জীবন কথা, জীবনের কাহিনী, অপরিহার্য, যায় এড়ানো যায় না। মণিপুরি, মণিপুর সম্পর্কিত বা মণিপুরে যেটা উৎপন্ন সেটাকে মণিপুরি বলে। প্রতীকধর্মী, নিদর্শন, জ্ঞাপন। টোপর, হিন্দু সম্প্রদায়ের বরের মাথার মুকুট। টোপরকে কি বলা হয়? যে হিন্দু সম্প্রদায়ের বরের মাথার যে মুকুট সেটাকে টোপর বলা হয়। টেকসই, মজবুত। ঐতিহ্য, অতীতের গর্ব ও গৌরবের বস্তু। সংরক্ষণ, বিশেষভাবে রক্ষা করা। সম্প্রসারণ, প্রসারিত করা, বিস্তার করা। তাহলে আমরা শিক্ষার্থীরা যে আমাদের লোকশিল্প, দক্ষতা, পণ্য শব্দের অর্থ সহ আমি 3টা মাত্র দিলাম, একটি করে তোমরা অর্থ সহ একটি করে বাক্য তৈরি করো। বাক্য তৈরি করাটা মানে কি আমাদের জানতে হবে, তাহলে আমাদের সেটা সৃজনশীল প্রশ্নে লিখতে পারবো। কি তৈরি করতে পেরেছো তোমরা? হ্যাঁ, আমার ধারণা, আমি বিশ্বাস করি তোমরা অবশ্যই পারবে। আচ্ছা, তাহলে আমরা যে বিষয়বস্তুটা পড়লাম, তাহলে সেই বিষয়বস্তুটা আমরা এখন একটু দেখি যে বাঙালির জীবনের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে বেতের আসবাবপত্র। আমাদের জীবনের সাথে নিবিড়ভাবে কি জড়িয়ে আছে? বেতের আসবাবপত্র, বাঁশের তৈজসপত্র। এগুলি তো আমরা সচরাচর দেখি, সবার পরিবারেই আছে।
মাটির তৈজসপত্র দেখো ডাইনিং টেবিলে সাজানো, মাটির তৈজসপত্র, মাটি দিয়ে তৈরি বিভিন্ন সামগ্রী আমরা যেটা ব্যবহার করি, প্লেট, গ্লাস, জগ, ইভেন বোল, দেখো এখানে সব দেওয়া, যেখানে ভাত বাড়া হচ্ছে। আর এখানে তাঁতের তৈরি কাপড়, তাঁতের কাপড় কিন্তু আমরা ব্যবহার করি, এটা আমাদের দেশীয় সম্পদ। জাদুঘরে তৈরি, জাদুঘরে ঢাকায় মসলিন শাড়ি, জাদুঘরে যে আমরা এখানে ছবিটা দেখতে পাচ্ছি যে জাদুঘরে মসলিন শাড়িটা রাখা, তাই না? এই শাড়িগুলো ঢাকায় মসলিন শাড়ি, ঢাকায় মসলিন জাদুঘরে রাখা আছে এখনো। আবার জাদুঘরে ঢাকায় মসলিন শাড়িটা কিসের ভিতর, দেখো আমরা একটু আগে শুনলাম, ভিডিওতে দেখলাম যে একটি আংটির ভিতর মসলিন শাড়িগুলো অনায়াসে যাওয়া আসা করতে পারে। এই ঢাকায় মসলিন শাড়িগুলি তৎকালীন মোগল বাদশাদের বিলাসের বস্তু ছিল। এই ঢাকায় মসলিন শাড়ি ছিল কি তৎকালীন মোগল বাদশাদের বিলাসের বস্তু। আমরা যে দেখলাম যে সেই জায়গাটা এখন স্থান করে নিয়েছে কে, দেখো তো, যে ঢাকাই জামদানি শাড়ি সুতা, রং, দক্ষ কারিগরের নিপুণ নকশা ব্যবহার, উপযোগিতার কারণে যুগ যুগ ধরে আজও জনপ্রিয়তার শীর্ষে ঢাকাই জামদানি। কত সুন্দর কথাটা দেখি আমরা একটু শুনি আবার। আবার সুতা, রং, দক্ষ কারিগরের নিপুণ নকশা ব্যবহার, উপযোগিতার কারণে যুগ যুগ ধরে আজও জনপ্রিয়তার শীর্ষে কি ঢাকায় জামদানি। ঢাকায় জামদানি। তাহলে আদিবাসী বস্ত্র, দেখো এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি, যে একটা ছবিতে আদিবাসীরা তাঁতি কাপড় তৈরি করছে, আরেকটা একটি মেয়ে, সেও তাঁতি কাপড় তৈরি করছে। এই পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবন, সিলেটের মেয়েরা মোটা কাপড়ের রং, নকশা ও বুনন কৌশল সবই তার নিজস্ব ঐতিহ্য অনুযায়ী এইভাবেই করে থাকে। তারা নিজের মন থেকে তারা এইভাবেই বসে ঘরে বসে তৈরি করছে। এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি নকশি কাঁথার। এই ছবিগুলো কিসের? নকশি কাঁথা। নকশি কাঁথার প্রতিটি সূচের কোণের মধ্যে লুকিয়ে আছে এক একটি গ্রাম্য পরিবারের কাহিনী, তাদের পরিবেশ, তাদের জীবন গাথা। এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট এই লাইনটা, যে নকশি কাঁথার প্রতিটি সূচের কোণের মধ্যে লুকিয়ে আছে এক একটি পরিবার, গ্রাম্য পরিবারের কাহিনী, তাদের পরিবেশ, তাদের জীবন গাথা। আসলে আমাদের গ্রামের পরিবেশে গ্রামের যে কাহিনী, সেটা আমরা শহরে যারা থাকে বা থাকি তারা কিন্তু দেখছি না, তারা উপলব্ধি করি না, কিন্তু এই কোণের মধ্যে অনেক সময় তাদের অনেক কষ্ট বেদনা নিয়েও তারা কাঁথা সেলাই করছে, সেই কথাটা এখানে প্রকাশ পেয়েছে। খাদি কাপড়। খাদি কাপড় কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামের খাদি কাপড় স্বদেশী আন্দোলনের যুগে বিদেশি কাপড় বর্জন করে দেশি কাপড় ব্যবহারের আদর্শ স্বাক্ষর বহন করেছে। কোথায় কোথায় একটু আমরা জানি। কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামের খাদি কাপড় স্বদেশী আন্দোলনের যুগে বিদেশি কাপড় বর্জন করে দেশি কাপড় ব্যবহারের আদর্শ স্বাক্ষর বহন করছে। তাহলে আমরা শিক্ষার্থীরা এখন তোমরা, আমি দুইটা প্রশ্ন দেই উন্মুক্ত, যার যেটা পছন্দ সেটা লিখো। একটু আমরা দেখি
কে কি বুঝলে যে নকশি কাঁথায় গ্রাম্য জীবনের যে কাহিনী ফুটে উঠেছে তা 5টি বাক্যে লিখো। নকশি কাঁথায় এখানে কিন্তু আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিতে কিন্তু আমরা কাহিনীগুলো তুলে ধরতে পারি যে গ্রাম্য জীবনে যে কাহিনী ফুটে উঠেছে তা 4টি বাক্যে লেখো। আরেকটা প্রশ্ন, নকশি কাঁথায় যে উপকরণগুলো রয়েছে তা লেখো এবং যে কোনো 2টি উপকরণ দিয়ে 2টি বাক্য তৈরি করো। নকশি কাঁথায় যে উপকরণগুলো আছে সেটা তোমরা লিখো এবং যে কোনো 2টি উপকরণ দিয়ে বাক্য, আমরা যেই উপকরণ ব্যবহার করি তা লিখবা এবং তারপরে যে কোনো 2টা উপকরণ দিয়ে তুমি বাক্য তৈরি করো। কি শিক্ষার্থীরা, তোমরা কি এটা করতে পারছো? তাহলে আমরা এখন একটু মূল্যায়নে চলে যাই। আমাদের 13 তারিখ, হ্যাঁ চলে আসছে, ওকে। আচ্ছা, আমরা এখন একটু মূল্যায়নে চলে যাই। দেখি তো কামরুল হাসানের রচিত গ্রন্থের নাম কি? কামরুল হাসানের রচিত গ্রন্থের নাম কি? এখানে আমার কথা, বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা, বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা। উত্তর কোনটা হবে বলো তো শিক্ষার্থী বন্ধুরা, বলো কোনটা হবে? এখানে কোনটা হবে তোমরা বলো তো, যে বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা। ঠিক বলেছো। দক্ষতা শব্দের অর্থ কি? উদ্দীপনা, নিপুণতা, মজবুত, সংকেত। কোনটা হবে বলো? নিপুণতা। থ্যাংক ইউ। তাহলে শোলা শব্দের উৎকৃষ্ট উদাহরণ কোনটি? শোলা শব্দের উৎকৃষ্ট উদাহরণ কোনটি? পুরাকীর্তি, পুতুল, পাখা, টোপর। টোপর, টোপর শব্দটি আমরা শুনেছিলাম। প্রতীকধর্মী শব্দের অর্থ কি? উদ্দীপনা, নিপুণতা, নির্দেশন জ্ঞাপক, মজবুত, নির্দেশন জ্ঞাপক। এখানে একটা বহু নির্বাচনী প্রশ্ন আমরা একটু জানি। রাজ্জাকালী একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের কর্মী ছিলেন। রাজ্জাকালী একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের কর্মী ছিলেন। এই আন্দোলনের একটি বড় দিক ছিল বিদেশি পণ্য বর্জন, দেশি পণ্য গ্রহণ। রাজ্জাকালী ও তার সহযোদ্ধারা নিজেদের কাপড় নিজেরাই বুনতেন। উদ্দীপকের সাথে আমাদের লোকশিল্প রচনার সাদৃশ্যপূর্ণ দিক কোনটি বলতো? মণিপুরি, খাদি কাপড়, মসলিন কাপড়, তাঁতের কাপড়। বলো খাদি কাপড়। ঠিক বলেছ। গ্রামের ঘরে ঘরে তৈরি কোন জিনিস অবহেলার নয়? 1 হাত পাখা, 2 ফুল পিঠা, শিকা, শীতল পাটি। নিচের কোনটা সঠিক বলো তো? 1, 2 হাত পাখা, ফুল পিঠা ও শিকা। কাপড়ের পুতুলের বৈশিষ্ট্য হলো এসব পুতুল তুলা থেকে তৈরি হয়, বিদেশি মুদ্রা অর্জনে সহায়তা করে। নিচের কোনটা হবে বলো তো? এসব পুতুল প্রতীকধর্মী। হ্যাঁ, উত্তর 1 ও 3।
যেটা হবে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে। তাহলে উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ কাপড়ের বৈশিষ্ট্য হলো সবটাই হাতে বোনা, তুলা থেকে হাতে এর সুতা কাটা হয়, স্বদেশী আন্দোলনের সাফল্যের স্বাক্ষর। এখানে কোনটা হবে? 1 2 3, উত্তর 3টাই হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের পাঠের শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা যার যার খাতা কলম নিয়ে বসে যাও এবং বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজ হলো লোকশিল্পের অংশ হিসাবে মসলিন, জামদানি, মৃৎশিল্প, আদিবাসী বস্ত্র সম্পর্কে তোমরা বেশি না কমপক্ষে 3টি করে বাক্য তৈরি করবে এবং সবগুলো দ্রব্যাদির নাম আমি দিয়ে দিলাম। মসলিন, জামদানি, মৃৎশিল্প, আদিবাসী বস্ত্র আমাদের ব্যবহার্য এই জিনিসগুলি 3টি করে বাক্য তোমরা নিজেরা তৈরি করবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের পাঠ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। সব ভালো থেকো, সুস্থ থেকো।